আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকালকে থেকে আজ পর্যন্ত বা এখন পর্যন্ত ফেসবুকে একটু স্ক্রল করলেই আমাদের এই যে আমি জার্সি পরেছি মানে ফুটবল বিতর্ক চলতেছে এবং আমরা মানে আমি সহ কিন্তু কি পরিমাণে অলস, হ্যাঁ, নিজের খেয়ে পরের মোষ চড়ানো এই কোয়ালিটির মানুষ হলে আমরা এগুলো নিয়ে এত ডিবেট এত গালিগালাজ করতে পারি। অবাক হয়ে যাবেন যে কি পরিমাণ গালিগালাজ করা হচ্ছে একে অপরকে নিয়ে। তো প্রথমে একজন আমি ফুটবল বুঝি, তবে খুব বেশি যে খেলতে পারি এরকম না। তার মানে যেহেতু খেলতেও এত বেশি পারি না, অনেকের চাইতেই কম বুঝি। প্রশ্ন করতে পারেন তা কম বুঝলে কথা বলছেন কেন? তো কথা বলছি কারণে যে নিউজগুলো তো আমার কাছে আসছে, আমরা তো এই নিউজগুলো বন্ধ করতে পারছি না। আমি যদি বন্ধ করার মানে কোনো অপশান থাকতো যে এই ধরনের কোনো নিউজ আসবে না, তাহলে বন্ধ করতাম। আর একটা প্রশ্ন করতে পারেন এই যে জার্সি, আমি জার্সিটা পড়েছি কেন, যে আমি কোন দলের সাপোর্টার সেটাও যাতে আপনারা বুঝতে পারেন। এখানে উল্টাপাল্টা বোঝানোর কিছু নাই যে আমি নিরপেক্ষ থেকে কিছু একটা বললাম, বিষয়টা এরকম না। তো যাই হোক, যেটা আমাদের উচিত, আমাদের, আমি সকল ধর্মবর্ণ সবাইকে বলছি, এবং আমরা যেভাবে চিন্তা করি সেভাবে বাস্তবিক ঘটে কিনা। প্রথম কথা হচ্ছে গতকালকের যে খেলা, সেই খেলায় একজন মোটামুটি নিরপেক্ষ ব্যক্তিত্ব বা সুস্থ মস্তিষ্কের ব্যক্তিত্ব, অন্ধভক্ত নয় এমন ব্যক্তি অল্প পরিমাণ হলে, সেটা 5% হলেও বিশ্বাস করবে যে রেফারি বা ফিফার একটা চাহিদাই ছিল মেবি যে আর্জেন্টিনা জিতুক। তো এখানে চাহিদার চাইতে বড় বিষয় কি জানেন? আর্জেন্টিনা বললে একটা নাম মুখে চলে আসে, সেটা হচ্ছে কি? লিওনেল মেসি। তো এই মেসিকে নিয়েই আমার মনে হয় ফিফা বর্তমানে সবচেয়ে বেশি প্রফিট করতে পারে। তাদের স্পন্সর থেকে শুরু করে খেলার দর্শক থেকে শুরু করে সব মিলাই একটা অন্য লেভেলের ভক্তি ভালোবাসা যাই বলেন আছে। এখন যদি আমাদের এই দিক চিন্তা করে বলি, আপনি বলেন বাংলাদেশে আর্জেন্টিনা ব্রাজিল, ভারতে আর্জেন্টিনা ব্রাজিলের যে তুলনায় সমর্থক আছে সেই তুলনায় কি ফ্রান্স স্পেন এদের সমর্থক আছে? তারা কিন্তু ফুটবল, আমি বর্তমানে বলতে পারি আর্জেন্টিনা ব্রাজিলের চাইতে ফ্রান্স স্পেন অনেক ভালোই ফুটবল খেলে, যারা খেলা বুঝেন নাই। তো যেহেতু সাপোর্টার বেশি, তাহলে আপনার আয় বেশি কারা দিবে? সাপোর্টাররা। তো কাজেই তাদের হয়তো একটা অভ্যন্তরীণ বিষয় আছে যে এই প্লেয়ারটা যদি আমাদের ফাইনাল পর্যন্ত যায়, আমাদের প্রচুর পরিমাণে কি হবে, আমরা প্রচুর পরিমাণে সাপোর্ট করতে বা অর্থনৈতিকভাবে আমরা সচ্ছল হব। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা, তার মানে আমি আমার জায়গাটা ক্লিয়ার করলাম যে গতকালকে কিছুটা হলেও মানে অবশ্যই ফিফার যে রুলস আছে সেগুলো মেনটেন করা হয়েছে, কিন্তু ওই যে রুলসের মধ্যেও কিছু কিন্তু থাকে না, সেই কিন্তুগুলো চেষ্টা করা হয়েছে আর্জেন্টিনার পক্ষে দেওয়ার জন্য। তবে এখানে গর্ধবের মতো যারা কথা বলতেছেন, মানে বিশেষ করে যারা হচ্ছেন মরো, তারপরে কি মরো পর্তুজিল যারা আছেন, এখন এখানে এক শ্রেণীর গুটি কয়েক আছে যারা, মানে সরি মরো কেন, কালকে তো মিশর ছিল, মিশর পর্তুজিল। তো যারা আছেন যে মিশর মুসলিম কান্ট্রি, তারা ফিলিস্তিনের পক্ষে কথা বলে। ভাইরে, ফিফা কারা চালায়? ফিফা কারা চালাইটা কারা? ফিফা ইহুদি না চালিয়ে কি মুসলিমরা চালায়? তো মুসলিমদের যদি এতই মানে বিষয়টা থাকে, চেতনা জাগ্রত থাকে যদি মুসলিমের এতটাই, তো মুসলিমরা আলাদা একটা মানে ফুটবল নিয়ে একটা কমিউনিটি গ্রুপ বা কিছু গ্রুপ, তার আগে আসেন এই ফুটবল থেকে যে আয় হয়, যে টাকাগুলো পাওয়া যায়, এগুলো কোন ইসলামিক রুলস মেনে পাওয়া যায়? তো একটা নাস্তিকতার মধ্যে আপনি এসে জোর করে কিছু ইসলামিক রুলস ঢুকাই দেবেন। হ্যাঁ, মিশর ফিলিস্তিনের সাপোর্টার, আমরাও ফিলিস্তিনের সাপোর্টার। কিসের সাপোর্টার জানেন? ওই একটু পতাকা টাঙানো। তারপরে দেখেন বাংলাদেশে কিন্তু ফিলিস্তিনের মানে একেবারে 70-80% মানুষ ফিলিস্তিন সাপোর্ট করে। কারা করে না? যারা মুসলিম নয় তাদের মধ্যেও অনেকেই করে, কিন্তু বেশিরভাগ আর কি মেজরিটি করে না। আর একটা বিষয় হচ্ছে যারা বাংলাদেশে থেকে ভারতের বীর্যগুলোকে ধারণ করে, তারা করে না। এই 2 দল করে, বাকি সবাই করে।
তো বিষয়টা হচ্ছে যে ফিলিস্তিনের তারা সাপোর্টার, মুসলিম ভাই ভাই হিসাবে আমরা সাপোর্ট করতে পারি, কিন্তু কোন প্রতিষ্ঠানে খেলা হচ্ছে সেইটা চিন্তা করা দরকার। এটা সম্পূর্ণ একটা দাজ্জাল বা ইহুদি বা নাস্তিক যাই বলি তাদের প্রতিষ্ঠান। কাজেই আমার প্রতিষ্ঠান হলে আমি যেমন আমার পার্সোনাল লোকদেরকেই চাইবো, তো সেই হিসাবে তারা চাইবে এবং তারা রুলসগুলোকে তৈরি করে। এখন আমার এই জায়গায় একটা কথাই আসবেন, আপনারা বুঝবেন, গর্ধবের মতো রিপ্লাই তো করতেই পারেন যে কেউ, বুঝবেন সেটা হচ্ছে বিজ্ঞান এবং কোরআন। আমি আমারটা নিয়ে কথা বলবো, বিজ্ঞান এবং কোরআন। বিজ্ঞানটা কি জানেন? বিশেষভাবে পরিবর্তনশীল জ্ঞান। এমনি আমাদেরকে কিন্তু শেখানো হয় বিশেষ জ্ঞান, কিন্তু না, বিশেষভাবে পরিবর্তনশীল জ্ঞান। তার মানে বিজ্ঞান কখনো স্থির নয়। এবং আমাদের কোরআনটা হচ্ছে আমাদের জন্য একমাত্র পরিপূর্ণ বিধান। এবার এই জায়গায় আমি যদি একটা কম্পেয়ার করি তাহলে আপনারা বুঝবেন যে ধরেন এই বিজ্ঞান বা কোরআনকে ধরলাম আমি আমার জন্মের পেছনে যিনি দায়ী, মানে আমার বাবা। তার মানে এই যে যারা ধর্মকে, কোরআনকে না মেনে অন্য কিছুকে মানতেছে, তাদের আপনি বিষয়টা বুঝতে পারতেছেন যে তাদের পরিবর্তনশীল বাবা। বাবাটা কি বলেন? পরিবর্তনশীল। আর আমরা বিশ্বাস করি আমাদের জন্য এটাই পরিপূর্ণ, এক বাবা। তো এইটা যখন আপনি বিশ্বাস করছেন বা মেনে নিচ্ছেন, তখন আপনাকে চিন্তা করতে হবে যে আমি কোনটার সাথে কোনটাকে মিলাই ফেলতেছি। এখানে ফুটবল খেলার পেছনে যে আমি যেটা কথা বলছি এটাও কিন্তু এক ধরনের অহেতুক কথা। তো এই ফুটবল খেলার পেছনে আমরা যে 1.5-2 ঘন্টার উপরে সময় নষ্ট করি, তারপরে তো কমেন্টের মধ্যে 20 ঘন্টাও নষ্ট করি, 200 ঘন্টাও নষ্ট করি, এগুলো একটাও ইসলামিক কিছু নয়। তাহলে এখানে ইসলামিক বিষয়টা কি থাকলো? ইসলামিক বিষয়টা থাকলো হচ্ছে বর্তমানে বাংলাদেশে যে বিয়ের কালচারটা, সেই ইসলামিক বিষয়টা থাকলো যে শুধু কবুলটা হচ্ছে ইসলামিক রুলসে, বাকি নাচা গানা, হই হুল্লোড়, উলঙ্গপনা, মানে এই মাখামাখি ওই মাখামাখি, হলুদ দিয়ে, হলুদ যখন মাখানি একটু তেলের সাথে ছেড়ে দিয়ে ফ্রাই করে নেবেন, কত সুন্দর বিষয়। এই রকম ঘটতেছে। কাজেই ভাই মানে ফুটবলটা যখন দেখতে আসছেন তাহলে আপনি ফুটবলের মতোই দেখেন, অথবা এটা দেখার মধ্যেও কিন্তু ইসলামিক কোনো বিষয় নাই, আপনি স্কিপ করতে পারেন। তাহলে এখানে ইসলাম টানিয়েন না। এবার আসেন যুক্তির কথায়। সেটা হচ্ছে যে বললাম বিজ্ঞান পরিবর্তনশীল জ্ঞান। তার মানে এই ফিফা যে রুলসগুলো তৈরি করে সেগুলো তাদের ফেভারে রেখেই তৈরি করার চেষ্টা করে। এক নাম্বার, আপনারা গতকালকের বিষয় নিয়ে যেই মানে দল, তো আপনারা কতগুলো দল খেলাই দেখতে গেছিলেন যে এই দলের হার দেখার জন্য। তো ফুটবল খেলা তো এরকমই যে একদল জিতবে আর একদল হারবে। তাহলে কি হইলো? মেসি ফিফাকে কিনে নিয়েছে, তারপরে হচ্ছে এই সেই করছে, সবই ঠিক আছে। তো পরে যে 10 মিনিটের মধ্যে 3টা গোল হইল, গোল কি কেউ কিনে নিছে? মিশরের কোচকেও কিনে নিছে। আসেন না একসাথে হাত মিলাই। তো এগুলো রুলস মেনেই করা হয়েছে। যারা নিয়মিত খেলা দেখেন, লিগের খেলা দেখেন, সেখানেও দেখবেন যে এই যে গোল হওয়ার পরে যেহেতু ফাউল থেকেই বলটা টান দিয়ে নিয়ে যে গোল হয়েছে, এই জন্য গোল বাতিল হয়েছে, এরকম অনেকগুলো রুলস আছে, কিন্তু সেগুলো নিয়ে আপনাদের কিছু নাই। কারণ কি? কারণ আপনাদের পছন্দের দল বাড়িতে চলে গেছে, কাজে আর একটা যে বিগ সাপোর্টার আছে তারা বাড়িতে না চলে গেলে তো আমাদের মান সম্মান থাকে না। তা আপনাদের মান সম্মান এমনিতেই নাই। কেন নাই? কারণ আসলে বিগত বছরে যে খেলাগুলো হয়েছে, বিশেষ করে মানে ব্রাজিলের প্রচুর স্টার, বিশ্বাস করেন মানে স্টারের দিক দিয়ে আর্জেন্টিনা চাইতেও ব্রাজিলের মধ্যে বেশি স্টার আছে, কিন্তু তাদের মধ্যে একতার বিষয়টা অভাব। যে কেউ পারে গোল করার চেষ্টা করে। আর্জেন্টিনার মধ্যে মেইন স্টার একটা, কিন্তু তারা সেই স্টারটাকে মনে প্রাণে ধারণ করে, তাদের প্রত্যেকটা টিমের সদস্য ধারণ করে। এই ধারণ করার জন্যই তারা হয়তোবা এগিয়ে যায়, মানে তাদের ওইটার পেছনে একটা আলাদা ডেডিকেশন আছে, আপনারা খেয়াল করে দেখবেন। একই সাথে বলি যে একজন স্টার দিয়ে কিন্তু টিম আগায় না। কাজে আর্জেন্টিনা যারা সাপোর্টার আছেন তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই যে কেপ ভার্দের ম্যাচের মধ্যেই কিন্তু আর্জেন্টিনার দুর্বলতাটা অন্যান্য যে টিমগুলো আর্জেন্টিনার সাথে খেলবে তারা ধরতে পেরেছে। সেটা হচ্ছে কি, আর্জেন্টিনা গতিময় খেলাতে অভ্যস্ত নয়, তাদেরকে ক্লান্ত বানিয়ে ফেলা যায়। আপনার কি মনে হয় যে ডিফেন্সটা আছে, এই ডিফেন্স দিয়ে আপনি ফ্রান্সের সাথে টিকতে পারবেন? ডিফেন্সের কি বাজে অবস্থা আপনি খেয়াল করেছেন? মিশর কি খারাপ খেলেছে? মিশরের 2-1টা স্ট্রাইকার একা 3-4 জনকে কাটিয়ে দিয়ে বল নিয়ে চলে গেছিল একেবারে। ডিফেন্সের একেবারে মানে যাচ্ছা তাই অবস্থা। এবং গতির দিক দিয়েও আর্জেন্টিনা পিছিয়ে আছে, এটা আপনাকে স্বীকার করতে হবে। গোলকিপার, আর্জেন্টিনার গোলকিপারের এখন পর্যন্ত তেমন কোনোই ভালো এফোর্ট দেখা যায় নাই। যদিও যে বলগুলো আসছে অনেকগুলোই
মানে তাকিয়ে থেকে দেখা ছাড়া কোনো উপায় নাই। তারপরেও বলতেছি যে অন্যান্য দলের গোলকিপারের মধ্যে যে এফোর্টটা থাকে, কেন জানি এই বছর সেই এফোর্টটা দেখা যাচ্ছে না। আর্জেন্টিনার মধ্যমাঠের অবস্থা একেবারেই জঘন্য। রদ্রিগো দি পল সে গত বিশ্বকাপে যে এফোর্টটা দিয়েছিল, এই বিশ্বকাপে গতকালকের ম্যাচে প্রচুর ভুল পাস দিয়েছে, প্রচুর ভুল পাস। রদ্রিগো দি পল থেকে আসছে ভুল পাস। তো ওই জায়গায় মিডফিল্ডার না হলেও লো সেলসোকে খেলাইতে পারে। যাই হোক, সেটা মানে টিমের বিষয়। আমি তো আগেই বলেছি যে এত বিষয় না, বা এত কিছু হয়তো বা জানিও না। একটা হাইটগত বিষয় আছে, শারীরিক স্ট্যামিনার বিষয় আছে। তো এগুলো সামনের খেলাতে আমরা ধরে ফেলতে পারবো। তবে হয়তো বা ফিফা চায় যে আর্জেন্টিনা ফাইনাল পর্যন্ত যাক। আর ফিফা চাওয়ার চাইতে বড় বিষয় কি জানেন? খেলাটা কোথায় হচ্ছে আপনি একটু খেয়াল করে দেখবেন। তো মেসির এর আগে পিএসজিতে যাওয়া এবং কাতারে বিশ্বকাপ হওয়া, বিশ্বকাপ জয়, তো মেসির এখানে একটা বিশাল ডেডিকেশন আছে। সে ওই দলের মালিক যেখানে আছে বা যাদের নিয়ন্ত্রণে খেলা হবে তাদের সান্নিধ্যে থেকেই সে একটা দীর্ঘ সময় কাটাচ্ছে এবং কৌশলগুলো অ্যাপ্লাই করতেছে। মেসির ইন্টার মায়ামিতে যাওয়া, সেখানে ইন্টার মায়ামির কোচ নিয়োগ থেকে শুরু করে আপনি দেখেন রদ্রিগো দি পল এদেরকে টেনে নিয়ে যাওয়া, একটা একতার বিষয় আছে। যদিও সেই একতা দিয়ে অন্যান্য দলের সাথে এখন পর্যন্ত ভালো পারফরমেন্স দেখতে পাই নাই। আপনি অন্ধভক্ত হইলে বিরোধিতা করতে পারেন, আপনি যদি আসলেই সঠিক মস্তিষ্কের মানুষ হন তাহলে আপনি এটা মূল্যায়ন করতে পারেন। তো যাই হোক, দিন শেষে উইন হয়েছে, জিতেছে, এবং সেগুলো রুলস মেনেই জিতেছে। যারা পরের সালার ফাউলটা নিয়ে কথা বলতেছেন তাদের একটু বোঝা উচিত যে ফাউলটার রুলসটা কী কী আছে। আর যারা ভিআর নিয়ে বা ভিআর নিয়ে যারা বুঝেন না তাদের উদ্দেশ্যে বলি, ভিআরের বিষয়টা হচ্ছে যে যখন কোনো ফাউল বা কোনো কিছু হয়, এটা ভিআর থেকে রেফারিকে বলে যে হ্যাঁ এটা চেক করা দরকার। তো মোহাম্মদ সালারটা মনে হয় নাই, তারা দেখে নাই। তো এখানে আপনি চায়ের দোকানে বসে, এখানে আপনি হারু দলের পার্টি, মানে বাপ দাদা 14 গোষ্ঠী হেরে চলে গেছে, সেই দলের পার্টি এসে যদি বলেন যেটা এই হয়েছে সেই হয়েছে, আমি আগে প্রথমেই ক্লিয়ার করেছি যে রুলসের ভেতরে থেকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করা হয়েছে, এটা বলছি। কিন্তু আপনারা যেভাবে ভিডিও তৈরি করে পারলে ওই যে গত ম্যাচের মতো যে মেসি বের হয়ে টাকা দিয়ে দিচ্ছে, এই ম্যাচে আপনি দিয়ে দেন না, সালার হাতে টাকা দিয়ে দেন, মিশরের কোচের হাতে দিয়ে দেন, গোলকিপারের হাতে দিয়ে দেন, আর ফিফার হাতে তো আপনারা দিবেন, দিতে থাকেন না। তো ওই সবে কিছু যায় আসে না, ঠিক আছে? ওই সবে কিছু যায় আসে না। আপনারা ভালো ভালো যারা ফুটবল বিশ্লেষক আছে তাদের ক্ষেত্রে দেখবেন যে তারা বলছে যে হ্যাঁ এটা আরেকটু চিন্তা করা যাইতো বা এটা এরকম করা যাইতো, এরকম বলতেছে। শুধুমাত্র মিশরের সাথে কোন দিক দিয়ে অন্যায় হয়েছে আমি বলি, যদি একটা ইনসাফ বলা হয়, ইনসাফ তো ইনসাফ তো আসলে নাই, বাংলাদেশেই তো নাই। হাদি ভাইয়ের হত্যার বিচার হয়েছে, ইনসাফ বলছেন আপনি। নিজের দেশের খোঁজ নাই, আমি পরের দেশ নিয়ে চিন্তা করতেছি। এই ইনসাফের বিচারে মিশরের সাথে অবমূল্যায়ন করা হয়েছে, মিশরকে সঠিক ইনসাফটা দেওয়া হয় নাই। কিন্তু লাস্টের যে 3টা গোল করেছে এইটা নিয়ে তো আপনাদের কোনো কমেন্ট নাই, কাজেই তারা আসলেই কামব্যাক করেছে। তো মেনে নেন যে হ্যাঁ তারা কামব্যাক করেছে, সামনেও করতে পারে। তো যাই হোক, সামনে যারা আপনারা সুইজারল্যান্ডের সাপোর্টার হচ্ছেন তারা আবার চলে আসবেন মাঠে, আবার দেখা যাবে। তো চলুক, মানে তর্ক তো এরকমই চলবে। আল্লাহর রাস্তে একটু গালিগালাজগুলো বাদ দিন। আপনি আরেকজনকে গালি দিচ্ছেন তার মা বাবা নিয়ে, সে আপনার মা বাবা নিয়ে গালি দিচ্ছে, এই হচ্ছে বিষয়। তো এই গালিগালাজগুলো থেকে আসলে দূরে থাকার জন্যই এই ভিডিওটা মূল উদ্দেশ্য হচ্ছে করা। কারণ আমরা এই গালিগালাজের মাধ্যমে একে অপরের মধ্যে, এই যে কুষ্টিয়াতে না কোথায় দেখলাম ব্রাজিলের একজন সমর্থক তার ছোট বাচ্চা সে আত্মহত্যা করছে, মানে মানুষের মধ্যে কি পরিমাণ পাছার গু মাথায় উঠে গেলে তারা এরকম কাজ করতে পারে, এটা বোধে আসে না। আর আমাদের কতগুলো এই টিচার কমিটি আছে বাংলাদেশের মধ্যে, মানে বিশাল অনলাইনে তারা বিশাল, দেখলাম যে কালকে খেলা চলাকালীন সময়ে পোস্ট দিছে মনে হয় 50টা। কারণ কি বলেন তো, যে ছাত্ররা খেলা দেখতে দেখতে একটু করে কমেন্ট করতেছে, মানে তাদের পেজের তো তারা এঙ্গেজমেন্ট বাড়াই নিবে। মানে আপনার আমার মূল্যায়ন কি জানেন, আমাদের সময়গুলো হচ্ছে এগুলো তো টোকাই ফাও, আমরা কিছু নাচাবো তারা নাচবে, কিছুদিন আমরা সিগমা বের করবো, কিছুদিন আমরা ফুটবল নিয়ে প্রেডিকশন দিব, এই করব সেই করব, কিছুদিন পরে বলবো যে আসো গুয়ের মধ্যে হাত দিয়ে কে কতক্ষণ রাখতে পারে আমরা রাখবো, এবং চলবে। আমাদের মনসত্ব বলতে নাই এদের মধ্যে কিছু, শুধু বুঝেই কি বিজনেস। তা আমাদের দেখেন, আপনি আমাদের টিচিং কমিটি দেখেন, আমাদের রাজনৈতিক কমিটি দেখেন, সবাই তো নিজের স্বার্থ বুঝছে। তো ফিফা নিজের স্বার্থ বুঝবে না? বুঝছে। যদি সত্যি সত্যি সমালোচনা করার ইচ্ছা থাকে এবং ভালো কিছুর ইচ্ছা থাকে, তাহলে এই যতজন মানুষ আমরা ফেসবুকের মধ্যে বিভিন্ন কমেন্ট করছি, শেয়ার করছি, লাইক যাই বলেন, আমরা যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিয়ে একটু আন্দোলন করি, তাহলে এই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে
সিন্ডিকেট সিস্টেম, এটাকে আমরা মুহূর্তের মধ্যে, আপনি চাইলে 5 দিনের মধ্যে গুড়িয়ে ফেলতে পারবেন। শুধু সংসদ অধিবেশন বসবে, তার 10-5 দিন আগে আন্দোলন শুরু করেন, মাঠ থেকে উঠবেন না নিয়াত করেন, এবং বাংলাদেশি বংশোদ্ভূত যারা বিদেশে আছে, কারণ কি আমাদের দেশের মধ্যে এই পরিমাণ ট্রেনিং এখনো হয় নাই, সেই বংশোদ্ভূত সবগুলোকে নিয়ে এসে একটা ভালো ট্রায়ালের মাধ্যমে একটা টিম গঠন করেন। আগামী 2030 না হলেও 34-এ বাংলাদেশ খেলবে, খেলার সম্ভাবনা আছে, কারণ এশিয়া থেকে এমন কোনো জায়ান্ট টিম তেমন বেশি নাই। হামজার মতোই অনেকগুলো প্লেয়ার আসলে বাংলাদেশ ভালো খেলতে পারবে। লাউতারো মার্তিনেজ যে এটা দিল, মানে আপনার এনজো যেটা গোল করলো আর কি, তো আপনি দেখেন এইরকম পাস আমাদের অ্যাকুরেট ম্যান টু ম্যান বাংলাদেশের কয়টা প্লেয়ার দিতে পারে? তো ঘুরে ফিরে গোল করতেও যাচ্ছে হামজা, হ্যাঁ, এবং আমাদের প্লেয়ারদের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে কি আছে বলেন তো, মানে নিজে গোল করবে এরকম একটা প্রবণতা আছে। সবাই স্ট্রাইকার হতে চাই আমরা, ডিফেন্সার, গোলকি পাড়ার খেলাতেও কেউ হতে চায় না, সমস্যা হচ্ছে এটা। আর গোলকিপারে আল্লাহর মতে মিতুল মার্মা আছে, সামনে যদি বাংলাদেশ বাফুফের নিজস্ব কোনো প্রতিনিধি থাকে, সেখানে ধরেন যদি 4 ফুট হাইটেরও কেউ থাকে, তাকে হয়তো বা গোলকিপার দিয়ে ফেলতে পারে, যার হাত বার পর্যন্ত পৌঁছায় না। তো এই হচ্ছে বিষয়। আমি কিছুক্ষণ কথা বলে ফেললাম, প্রায় 16-17 মিনিট। যারা মনোযোগ দিয়ে শুনবেন তাদের জন্য ধন্যবাদ, যারা শুনবেন না তো চলুক, কিন্তু অনুরোধ করবো গালিগালাজগুলো বাদ দিয়ে স্বচ্ছ ফুটবলের করেন। আর ধরেন যে দল আপনারা হারার জন্য, আমি কালকে বলছিলাম যে শুরু হয়ে গেছে, আমি কিন্তু এটা আর্জেন্টিনাকে উদ্দেশ্য করে বলছি যে পুংরামি শুরু হয়ে গেছে। তো বিষয়টা হচ্ছে যে ওই যে যখন প্রথম দিকে আপনারা মানে মিশর যখন গোল দিল, তখন যারা খেলা দেখতে গেছে, ব্রাজিলগুলো লাফাইছে ইচ্ছা মতো, এদেরকে খেপাইছে। 2 গোল খাওয়ার পরে তো মোটামুটি নিশ্চিত হয়ে গেছে যে মিশরই জিততেছে। তো ওই রাগটা তারাও ঝাড়বে, এটাই স্বাভাবিক। তারপরেও আমি চাই না যে এই যে আনন্দ উদযাপন এরকমই হোক, কিন্তু গালিগালাজগুলো আপনারা বন্ধ করেন। ফেসবুকের মধ্যে এই যে আত্মহত্যার প্রবণতা, এগুলো বন্ধ করেন, ঠিক আছে? নিজের খেয়ে পরের মোষ চড়ানোর প্রবণতাগুলো একটু বন্ধ করেন। যদি এনজয় হিসাবে দেখতে পারেন দেখেন, অন্যথায় আল্লাহ ভরসা, আত্মহত্যা করলেও করতে পারেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।